আর আমার প্রিয় সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। সুপ্রিয় বন্ধুরা, আজ 28শে ফেব্রুয়ারি শুক্রবার আবারও রাজ্যে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও দক্ষিণবঙ্গে জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সুপ্রিয় বন্ধুরা, কবে থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন অঞ্চলে ভারী বজ্রপাত হবে, কোন কোন অঞ্চলে ভারী ঝড় বৃষ্টি থাকবে, কোন কোন অঞ্চলে শিলাবৃষ্টি থাকবে, সবকিছুই থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। আরেকটা আপডেট দিয়ে রাখছি, বজ্রবিদ্যুৎ থেকে অবশ্যই সর্বদাই সতর্ক থাকবেন। প্রতি বছর এই বজ্রবিদ্যুতের কারণে আমরা অনেক আশেপাশের বন্ধু হারাচ্ছি। তো অবশ্যই আপনারা সবসময় সর্বদা নিরাপদ এবং সতর্ক থাকবেন। প্রতিনিয়ত আপডেট দেখার চেষ্টা করবেন। আর প্রতি বছর আমরা কিন্তু অনেক চাষি ভাইদেরকে হারাচ্ছি, এটা কিন্তু মাথায় রাখবেন। তো অবশ্যই সর্বদা প্রতি বছর যেরকম সতর্ক থাকেন, এই বছরও সতর্ক থাকবেন। এই বছর বজ্রপাতের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা। চলুন আমরা এই মুহূর্তে যে স্যাটেলাইট চিত্র আপনাদের কাছে তুলে ধরি। স্যাটেলাইট চিত্র দেখলে আমরা বিশ্লেষণ করতে পারছি এই মুহূর্তে একটা বজ্রগর্ভ মেঘ, সেটা আস্তে আস্তে এগোচ্ছে উত্তরবঙ্গের দিকে। দারভাঙ্গা, গোরখপুর পর্যন্ত এসে বিস্তৃত হয়েছে মুজাফফরপুর, তারপরে নির্মালি থেকে শুরু করে এসব অঞ্চলে এখন মেঘলা আকাশ। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুদিন ধরে পাকিস্তানে এবং চণ্ডীগড়, তারপরে মানালি, দিল্লি, তারপরে হচ্ছে কাশ্মীর, আমাদের সিকিমও বৃষ্টিপাত হয়েছে। তো প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু দুটো ম্যাচও ক্যান্সেল হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। তো এদিকে গোরখপুর পর্যন্ত বৃষ্টিত হয়েছে এই মেঘ। আমি যদি একটু প্লে করে দেখাতে কতদূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে এই কারণে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিকাল থেকে উত্তরবঙ্গে হালকা একটা বৃষ্টি হতে পারে। যে মেঘটা আস্তে আস্তে কিন্তু নিজের শক্তি ক্ষয় করছে, এই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে কিন্তু শক্তি ক্ষয় করছে। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হলেও কিন্তু দক্ষিণবঙ্গে বাড়বে তাপপ্রবাহ, বাড়বে তাপমাত্রা। 1 তারিখ থেকে তাপমাত্রা পৌঁছাবে 35-এর দরগড়ায়। একবারে যে এক নাগারে এতটা তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা আমি কিন্তু ভাবতেও পারিনি। একবারে 35 থেকে 38 ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে তাপমাত্রা। এদিকে মধ্য ভারতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। দেখুন ভোপাল, সাগর, গুরুদ্বারা থেকে শুরু করে চণ্ডীগড়, এসব অঞ্চলে দেখুন বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এইসব অঞ্চলে বজ্রগর্ভ বৃষ্টি হচ্ছে, বজ্রযুক্ত মেঘে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আর ইতিমধ্যেই আমাদের উত্তরবঙ্গ থেকে এই মেঘের যে দূরত্ব সেটা কিন্তু অনেকটাই আস্তে আস্তে কমছে, প্রায় 200 কিলোমিটার 300 কিলোমিটারের মধ্যে রয়েছে। আস্তে আস্তে এই পশ্চিমী ঝঞ্ঝা একটু হালকা হবে এবং বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলাগুলোতে। আগামী 2 দিন ধুবড়ীগড়, আসাম, তারপরে ডিগবয় থেকে শুরু করে শিলচর এসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা ইতিমধ্যে স্যাটেলাইট চিত্র আপনাদের কাছে তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন এত দূর পর্যন্ত কিন্তু মেঘ বিস্তৃত হয়েছে, পূর্ণিয়া পর্যন্ত প্রবেশ করছে। আস্তে আস্তে কিন্তু এই মেঘ আমাদের উত্তরবঙ্গের দিকে প্রবেশ করবে। তো হালকা একটা বৃষ্টি আছে, কিন্তু এই কারণে ঝড় হবে না বন্ধুরা উত্তরবঙ্গে। আজকের আপডেটে ঝড় হচ্ছে না, আগামী যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে সেটার কারণে ঝড় হতে পারে। দেখুন আগামীতে যে পশ্চিমী ঝঞ্ঝাগুলো আসবে সেটাও কিন্তু অনেকটাই শক্তিশালী। আর এদিকে উপরের দিকে যে মেঘটা দেখতে পাচ্ছেন, এই মেঘগুলো সরাসরি চায়নাতে প্রবেশ করছে। দেখুন সরাসরি চায়নাতে প্রবেশ করে যাচ্ছে, আর কিছু মেঘ নেপালের দিকে প্রবেশ করছে। আর উত্তরবঙ্গে ঠিক রাত 2:30 নাগাদ কিন্তু আর্থকুইক অনুভূত হয়েছে নেপালে, তার কেন্দ্রস্থল সেটা হচ্ছে 6.1, আর আমাদের উত্তরবঙ্গে হচ্ছে 5.5। তো বুঝতে পারছেন তীব্রতা মোটামুটি একটা ছিল, সেরকম অত বড় মোটামুটি ভূমিকম্প নয়, নেপালে ভালো অনুভূত হয়েছে। তো যাই হোক, সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। যাই হোক, কিছু হয়নি। এতদিন ভূমিকম্প হচ্ছিল না, কিন্তু এই কিছুদিন নাগাদ কিন্তু 2-3 বার কিন্তু ভূমিকম্প হয়ে গেল। আমাদের পশ্চিমবঙ্গে 2-3 বার হয়ে গেল। তো বুঝতে পারছেন কিন্তু টেকটনিক যে প্লেট আছে ঠিক মতন বসছে না, এর কারণে কিন্তু সেটা ঠিক হওয়ার জন্য এই ভূমিকম্পগুলো হচ্ছে। তো আমরা মোটামুটি এখন যে আপডেটে যাব, বৃষ্টিপাত কবে থেকে আসবে। বৃষ্টিপাত যেটা আছে বন্ধুরা, যেটা আমরা ECM WM বোর্ডে দেখতে পাচ্ছি, আগামী 7 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।
প্রায় 11 তারিখের পর থেকে একটা বৃষ্টির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। বঙ্গোপসাগরে নিম্নচাপের তৈরি হয়েছে। এই নিম্নচাপের কারণে জলীয় বাষ্প প্রবেশ করবে আমাদের বঙ্গে। এর প্রভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ঘূর্ণিঝড়ও বলতে পারেন। তো অবশ্যই আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, বৃষ্টিপাতের পরিমাণ কবে থেকে বাড়বে সেটা আমরা দেখতে পাচ্ছি মাসের 14 তারিখ থেকে দক্ষিণবঙ্গের হাবড়া, বগনান, চাকদা, শান্তিপুর, পান্ডুয়া, চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, গোসাবা, এভাবে বাংলাদেশের হচ্ছে খুলনা, টুঙ্গিপাড়া, তারপরে এদিকে আপনার ফরিদপুর, ঢাকা, বরিশাল, পিরোজপুর, মাথাপিরিয়া, শ্যামনগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে ঝড় বৃষ্টি হবে আমাদের কলকাতাতে এবং দক্ষিণবঙ্গে। আর এদিকে বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশালেও প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, বা কালবৈশাখী ঝড়ও আপনারা বলতে পারেন। এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বাংলাদেশের এইসব অঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। 13 তারিখ থেকে কিন্তু পরিবর্তন আসবে। 13 তারিখ থেকে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত হবে 12 এবং 13 তারিখ থেকে। তারপরে আস্তে আস্তে এই মেঘ নিচের দিকে নামা শুরু করবে, ঠিক মায়ানমার থেকে ঠিক এই পাশে ঘুরপথে আসবে। দেখুন আমি আপনাকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি কিভাবে মেঘটা আমাদের দক্ষিণবঙ্গের দিকে প্রস্থান করবে। দেখুন মোটামুটি 13 তারিখ 12 তারিখ থেকে যদি দেখি, 12 তারিখ থেকে এই মেঘগুলো এখানে যাবে, এখান থেকে ঠিক এইভাবে এসে নিচের দিকে নামবে, এইভাবে এসে নিচের দিকে নামবে বন্ধুরা। দেখুন 12 তারিখ, 13 তারিখ আসামে দেখুন শিলচরে মেঘ, গুয়াহাটিতে মেঘ, আলিপুরদুয়ারে মেঘ। 13 তারিখ 14 তারিখে দেখুন আস্তে আস্তে বাংলাদেশ হয়ে আমাদের দক্ষিণবঙ্গের দিকে যাবে। দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবার থেকে শুরু করে তারপরে আপনার দেখুন কোলাঘাট, চন্দননগর, তারপরে আপনার এদিকে মহেশতলা, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, মহিষাদল, মানে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, তারপরে কলকাতা, গোসাবা, সুন্দরবন, কাটোয়া, ধুলিয়ান, মালদা, করিমপুর, মেহেরপুর, বর্ধমান, আরামবাগ, খড়গপুর, এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বন্ধুরা। অবশ্যই সাবধান এবং সতর্ক থাকবেন। একবার যদি আমরা টেম্পারেচারের দিকে যাই, এটা কিন্তু আবহাওয়া অনেকটাই পরিবর্তন আসছে। দেখুন 13-14 তারিখে এইসব রাজ্যগুলোতে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই, বুঝতে পারছেন? 40 ডিগ্রি ছুঁই ছুঁই আহমেদাবাদ, এদিকে দিল্লি, হায়দ্রাবাদ এবং এইসব অঞ্চলে। দক্ষিণবঙ্গের দিকে একটু কম। এটা কিন্তু আরও বাড়বে, এটা কিন্তু আস্তে আস্তে আরও বাড়বে বন্ধুরা। আমরা 1 তারিখে নিয়ে যাব। 1 তারিখে তাপমাত্রা প্রায় 32-34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, দেখতে পাচ্ছেন? দুর্গাপুরে 34 ডিগ্রি। এদিকে পশ্চিমের যে জেলাগুলোতে রয়েছে তাপপ্রবাহ চলবে বন্ধুরা। 10টা 12টা, দেখুন একটার সময় আরও তাপপ্রবাহ থাকবে। দেখুন 36 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা হয়ে যাচ্ছে। দক্ষিণবঙ্গে প্রায় মার্চের শুরুতেই কিন্তু তীব্র দাবদাহ সম্ভাবনা রয়েছে। সিউড়ি, দুমকা, মিঝিম, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কলকাতাতে 34, খড়গপুরে 35, দুর্গাপুরে আর এই যে ধানবাদ, এসব অঞ্চলে বীরভূমে সব থেকে বেশি তাপমাত্রা শো করবে বন্ধুরা। আমি আবারও বলে রাখি, বীরভূম সব থেকে বেশি তাপপ্রবাহ চলবে বীরভূম জেলাতে। 1 তারিখ থেকে তাপপ্রবাহ সতর্কবার্তা থাকছে। এদিকে বাংলাদেশের মোটামুটি 30-32-এর দরগড়ায় থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় 30 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। তো বুঝতে পারছেন তাপমাত্রা পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন। আর এদিকে যদি আমরা একটু পরিবর্তনের দিকে যাই, আরও কি পরিবর্তন আসছে সেটা আমরা আবার দেখব। মোটামুটি এক্সট্রিম ফরকাস্টে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্নিং। দেখুন এখানে একটা ভূমিকম্প হয়েছে, এই কারণে আমরা একটা ওয়ার্নিং দেখতে পাচ্ছি। এই কারণটায় একটা ভূমিকম্পর কেন্দ্রস্থল যেটা আর্থকুইক হয়েছে। দেখুন আর্থকুইক অ্যাকর্ড নেপাল, পোটেনশিয়ালি এফেক্টিং ফিউ পিপল এফেক্টেড। 5.5 ম্যাগনেটিক যে হিসেবে রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। কোথায়? এর প্রভাবে কিন্তু একটা অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি। ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পর কেন্দ্রস্থল নেপাল। 5.5 যেটা আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু আমরা চ্যানেলে দেখতে পাচ্ছি 6.1। যাই হোক, বিভিন্ন আপডেট আলাদা আলাদা হচ্ছে। এদিকে কমলা সতর্কবার্তা রয়েছে কাশ্মীর, মানালির দিকে। চণ্ডীগড়ের শ্রীনগরের দিকে হলুদ সতর্কবার্তা রয়েছে। চণ্ডীগড়ের দিকে কমলা সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। তাছাড়া এদিকে কোনো কমলা সতর্কবার্তা নেই। আর আমরা চলুন একটু ফরকাস্টে যাই। ফরকাস্টে থাকলে আমরা বুঝতে পারবো কেমন ওয়েদার থাকতে পারে আগামী 5 দিন। এটা অনেকটা গুরুত্বপূর্ণ আমাদের পক্ষে। দেখুন গরম জলীয় বাষ্পপূর্ণ যে আবহাওয়া রয়েছে, এইসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টিও হচ্ছে এখন, বজ্রবিদ্যুৎ সহ বেগুড়া, সাগার, এইসব অঞ্চলে, গুরুদ্বারা, সাহওয়াল, মধ্য ভারত
প্রচণ্ড এখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 1 তারিখ থেকে যে গরম জলীয় বাষ্পপূর্ণ যে হবে, বায়ুটা প্রবেশ করবে দেখুন আমরা দেখতে পাচ্ছি। 2 তারিখ থেকে একটু কমবে বাড়বে এরকম কিন্তু সিচুয়েশন তৈরি হবে 6 তারিখে। 6 তারিখে বন্ধুরা একটা কোল্ড একটা থাকছে বায়ু, মানে ঠান্ডা বায়ু প্রবেশ করবে। এই ঠান্ডা বায়ু কিন্তু প্রবেশ করার পরে কিন্তু একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। 6 তারিখের পর থেকে একটা পরিবর্তন হবে, কারণ গরম জলীয় বাষ্প ঠান্ডা জলীয় বাষ্পের সংমিশ্রণে এসেই একটা কুয়াশার সৃষ্টি করতে পারে বা বজ্রগর্ভ মেঘ তৈরি করে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে বন্ধুরা। এটা একটা অনুমান বলছি। এটা 6 তারিখের পরে আপডেট। পরিবর্তন আসলে জানাবো। যেহেতু এটা অনেক দিনকার আপডেট, চলুন আমরা একটু বৃষ্টিপাতের দিকে যাই। বৃষ্টিপাত দেখুন কত বৃষ্টিপাত হয়েছে কিছুদিন। দেখুন কাশ্মীরে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে। 1 তারিখে, 2 তারিখে, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। যেটা আমরা বায়ু দেখতে পারবো 1-2 তারিখে একটু দমকা ঝোড়ো হাওয়া যেটা থাকবে। এই গরমকালে এই সময় একটা দমকা ঝোড়ো হাওয়া থাকে দুপুরের দিকে। ওই হাওয়াটা কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে থাকবে বন্ধুরা। দমকা হাওয়া দেখবেন দুপুরবেলার দিকে একদম খরা, প্রচণ্ড হাওয়া চলছে। সিচুয়েশনটা আপনারা মনে করুন আগের বছর যেটা ফিল করতে পেরেছেন, সেই এফেক্টটা কিন্তু আমরা 1 তারিখ থেকেই পাবো। 2 তারিখেও কিন্তু প্রবল হাওয়া বা বায়ু থাকবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে থাকবে না। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখে আবার একটু থাকবে, 6 তারিখ। 5 তারিখে দেখুন কতটা দমকা যে ঝোড়ো হাওয়া থাকবে সেটা বুঝতে পারছেন কতটা থাকবে। ব্যাপক পরিমাণে থাকবে। মানে এই মার্চের থেকেই কিন্তু দমকা যে ঝোড়ো হাওয়াটা থাকবে দুপুরের দিকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি আপনি বোঝাতে পারলাম। আজকের মতন এখানে সমাপ্ত করছি। বন্ধুরা ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।